সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন প্রমিসেস নিবেদিত জানতে চাই অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি লারা লোটাস। বর্তমান বিশ্ব সভ্যতায় যে কয়েকটি মারাত্মক সমস্যার সম্মুখীন তার মধ্যে মাদকাসক্তি অন্যতম। নেশা একটি প্রাণঘাতী অভ্যাস। নেশাগ্রস্ত ব্যক্তি কেবল নিজের নয়, পরিবার এবং সমাজের জন্য একটি বোঝা। আমাদের সমাজে এই দুরারোগ্য ব্যাধির তীব্রতা দিন দিন বেড়েই চলছে। বেকারত্ব, দারিদ্রতা, পরীক্ষার ফল, সঙ্গদোষ এরকম বিভিন্ন কারণে একজন সুস্থ মানুষকে নেশার দিকে ঠেলে দিতে পারে। এসব নিয়ে কথা বলবো শিক্ষাঙ্গনে মাদক নিয়ন্ত্রণের ভূমিকা এই শিরোনামে। আমাদের সাথে আজকে অতিথি হয়ে যারা এসেছেন, প্রফেসর ডক্টর এম আবুল কাশেম মজুমদার, সদস্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এবং আছেন প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো। প্রথমে আমি প্রশ্ন করতে চাই প্রফেসর ডক্টর এম আবুল কাশেম মজুমদার আপনাকে, সেটি হচ্ছে যে মাদক সম্পর্কে সচেতনতার জন্য কি রকম বা কি পদ্ধতি গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? একজন সাধারণ জনগণ হতে পারে, একজন পিতা হতে পারে, আপনি এখন দেশের একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে, জি, একজন সমাজের একজন হিসাবে, জি, আমি সত্যি যে এশিয়ান টিভি এবং লারা লোটাস যে জানতে চাই অনুষ্ঠান, এটাও কিন্তু এটা দিয়ে শুরু করা যায় এভাবেই। কারণ এখানে যে বিষয়টা আপনি নিজেই সূচনা বক্তব্যে বলেছেন, মারাত্মক একটা সমস্যা, অন্যতম সমস্যা, এবং এগুলা কেন হচ্ছে তাও আপনি বলেছেন, তাই তো? বেকারত্ব, নিঃসঙ্গতা, তারপর যে হতাশা, সঙ্গদোষ ইত্যাদি সবকিছুই। এখন এটাকে কিন্তু আমরা যেটা মনে করি, আমার হয়তোবা একেবারে সমাজে নিগৃহীত যে সকল কাজ, সেগুলো হয়তোবা একজন বা একাধিকজন লোক করতেছে সন্তাকারী, কিন্তু এটা এখন যেভাবে আসছে এটা সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে, তাই তো? শুধুমাত্র এখানে ছেলেরাই নয়, মেয়েরাও এখানে কিন্তু এখন সংখ্যা যেটা, বা আপনার নিশ্চয়ই জরিপের সংখ্যা যদি দেখবেন তাহলে অত্যন্ত অ্যালার্মিং। এখন আমি ডেফিনেটলি, কামরুল ভাই এখানে আছেন, উনি মেডিকেল সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে বলবেন। আমি সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যেটুকু বলতে চাই যে এটাকে প্রথমে আমাকে দেখতে হবে কেন, এটার সূত্রপাতটা কোথায়। আমরা একটা জিনিস বলি, ডাক্তার সাহেবের সামনেই বলাটা আমার যেটা ডায়াগনোসিস, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ হাফ অফ দি সলিউশন। সমস্যার চিহ্নিত করতে পারলেই সমাধানের অর্ধেক পাওয়া যায়। কেন এটা হচ্ছে আপনি যথার্থই চিহ্নিত করেছেন। এখন এই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে গেলে প্রথমেই আমাকে যেটা বেশি করে গুরুত্ব দিতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু এটা থেকে রেহাই পাচ্ছি না। আজকেই হয়তোবা বলতে পারেন যে আমার ছেলে বা মেয়ে মাদকাসক্ত নয়, কিন্তু আপনি হু নোজ কদিন পরে আপনার এই কথাটা কতদিন টিকে থাকবে। অতএব আমাদের প্রত্যেককেই এখানে, সমাজের প্রত্যেকটি নাগরিককে এটার বিষয়ে সচেতন হতে হবে। আমাদের সরকারে যারা আছে, আমাদের রাজনৈতিক দলগুলোতে যারা আছে, সিভিল সোসাইটিতে আমরা যারা আছি, তাদের সকলকেই কিন্তু এই বিষয়টা নিয়ে করতে হবে। আমি শুধুমাত্র গেলাম থানার দারোগা সাহেবকে বললাম যে আপনার ব্যবস্থা নিচ্ছেন না কেন, কয়জনকে নেবেন উনি? ওনার তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই তো? তো সেই হিসাবে আমি নিজে আজকে এটার জন্য কতটুকু করতে পারতেছি, এই যে একটা মরণব্যাধি সমস্যা আপনি চিহ্নিত করলেন, তো এটার জন্য প্রথমেই আমার মনে হয়, যেমন আপনি যেটা বলেছেন, আপনার আজকের প্রোগ্রামের যে নামটা দিয়েছেন, বিশ্ববিদ্যালয় মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনের, তাই তো? এখন শিক্ষাঙ্গনে আমরা যতই পড়ালেখার কারিকুলাম, সিলেবাস ইত্যাদি নিই না কেন, কিন্তু আমাদেরকে পাশাপাশি এটাও থাকতে হবে যে আমরা প্রথমেই জাতি ঘটনা, আমরা প্রথমে একজন মানুষ সৃষ্টি করব, তাই তো? তারপর যে আমরা একজন শিক্ষিত ছাত্র বা ভবিষ্যৎ নাগরিক ইত্যাদি তৈরি করব। তো এই জন্য আমার মনে হয় আমাদের এখন বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন, ঠিক স্কুল কলেজেও এই বিষয়ে বিভিন্ন রকমের কমিটির কথা বলছেন, এবং সেই কমিটিকে কিছু কার্যক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। আমার বিশ্বাস করি এগুলো যদিও যত বেশি অ্যাক্টিভভাবে কাজ করবে, সবচাইতে বড় জিনিস হলো যে চিহ্নিত করা এবং তাদেরকে পার্সু করা। এবং এটা আমাদের দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে কিন্তু একটা যে বিষয়টা দেখা যায়, ওই ছেলেটা মাদকাসক্ত হয়েছে, ওই মেয়েটা মাদকাসক্ত, এটা বলে কিন্তু তাকে আরও বেশি
হতাশার সাগরে আপনি ছাড়ছেন। তার যদি সত্যিকারের কল্যাণ চান, তাকে ওইভাবে চিহ্নিত না করে, তো হ্যাঁ এটা তার জন্য একটা খারাপ অভ্যেস, বদ অভ্যেস হয়ে গেছে, এটা থেকে পরিত্রাণের উপায় আছে, সেটাই তাকে বোঝানো উচিত। ধন্যবাদ। আপনার কাছে এলাম, সেটি হচ্ছে যে আমরা জানি অনেকেই বলে থাকেন যদি সরবরাহটা কমে যায় তাহলে মাদকাসক্তির যারা আসক্ত তাদের সংখ্যাও কমে যাবে, কিন্তু পাশাপাশি আমরা এও জানি যে অনেক ঔষধ কিন্তু অনেক অসুখের ঔষধ, ড্রাগসের কথা বলছি, যেমন ঘুমের ওষুধ হতে পারে, প্যাথেটিন হতে পারে, আপনি অবশ্যই সেগুলো জানেন। তো সরবরাহ বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা এদিকেও ঝামেলায় পড়ে যাব। আপনি যদি আমাদের একটু এই ব্যাপারে বলতেন। না, এই জায়গায় ধন্যবাদ লারা লোটাস। এখানে কিন্তু বিষয়টা ওভাবে দেখলে হবে না। চিকিৎসার জন্য যে ওষুধ দরকার সেটা বন্ধ করার দরকার নেই, বা সেটা সরবরাহ কমানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওই ওষুধগুলো দিয়ে খুব একটা ইদানিং কিন্তু হচ্ছে না। ইদানিং আমরা যে লক্ষ্য করছি যে প্রধানত ইয়াবা বা অন্যজন মাদক আসক্তিকরের মধ্যে ঔষধ ভিন্ন একটা ওষুধের জায়গা যাচ্ছে। প্যাথেটিন কিন্তু প্যাথেটিন কিন্তু খুব একটা ওই জায়গায় ব্যবহার করা যায় না, ঘুমের ওষুধ দিয়েও খুব একটা কিন্তু আসক্তি আসছে না। তা এখন যে জিনিসটা হলো যে আমাদের যেটা কাশেম ভাই বলেছে যে আমাদের রোগটা নির্ণয় করা দরকার। যেমন একটা হতাশগ্রস্ত ছেলে কিংবা মেয়ে, তাকে আমরা কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসব। আর এখন আমাদের অনেকগুলো আন্দোলন কিন্তু এখন আমাদের সামাজিকভাবে হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। যেমন একটা সময় ছিল যে আমাদের ডিসেবল ছেলে মেয়েদের নিয়ে একটা মানুষ মনে একটা ইসের মধ্যে ছিল, কিন্তু এদেরকে কিন্তু ওইভাবে বলা হয় না। সে কারণে যে মাদকাসক্ত যারা, তাদেরকে আমরা বোঝা হিসেবে দেখব না। আমরা যেভাবে হোক তারা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এবং এ ধরনের ওষুধ নিয়ে তারা আরও একটা সমস্যায় পড়ে গেছে। আমাদের সকলেরই তাদেরকে মানে ওইভাবে দূরে ঠেলে না দিয়ে আমরা তাদেরকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে চাই। সেই কারণে এখন যে জিনিসটি দরকার আমাদের, এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে সমাজে, যেটি কাশেম ভাই যথার্থই বলেছেন যে এটা আমার ঘরে বাইরে সর্বত্র দেশে বিদেশে, এটা কিন্তু কেবলমাত্র একটা ন্যাশনাল প্রবলেম না, এটা গ্লোবাল প্রবলেম। এবং চক্র যারা এই জিনিসটা করছে কেবলমাত্র ব্যবসার জন্য, তারা কিন্তু ইন্টারন্যাশনালি করছে। যেমন আমাদের বড় ধরনের একটা ইয়াবা আসছে বার্মা থেকে, মানে মিয়ানমার থেকে, এবং ওই বর্ডারটা ভয়ঙ্কর একটা। সে কারণে আমার মনে হয় যে অল আউট এটা আমরা যা দেখছি, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করছে। সে কারণে আমাদের অল আউট একটা এফোর্ট দিতে হবে। রাষ্ট্র যেমন দেবে, সামাজিক শক্তি দেবে, যেটা আপনি মেনশন করেছেন যে শিক্ষাঙ্গনে কেবলমাত্র আমরা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে চলবে না। শিক্ষাঙ্গনে আমরা ছাত্রছাত্রী, আমরাই অভিভাবক, বাবা মা তো বাড়িতে বা তার নিজস্ব ক্ষেত্রে সেই কারণে আমার মনে হয় যে এই জায়গাটায় প্রধানত আমাদের সচেতনতা জায়গাটা ডেভেলপ করতে হবে। না, এটা হতে পারে যে সে একটা ছেলে বা মেয়ে অ্যাডিক্টেড হয়ে গেছে, ওকে আমার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। সেখানে নানান পদ্ধতি আছে, চিকিৎসা আছে, কাউন্সিলিং আছে, তারপরে তার মতো তার যোগ্যতা অনুযায়ী তাকে কোথাও না কোথাও অ্যাডজাস্ট করে দিতে হবে। প্রধানত যারা বেকার বা যারা জীবনে ব্যর্থ হচ্ছে, তাদের মধ্যেই কিন্তু এটা হয়। ব্যর্থ মানুষ বা বেকার মানুষ যাদেরকে, তারাই কিন্তু প্রধানত এই জায়গাটা ঝুঁকছে, একটা আশ্রয় খুঁজে পায়। আরেকটা গ্রুপ আছে, এইটা ভয়ঙ্কর, সেটা হলো যে তরুণ ছেলেমেয়েরা কিন্তু এটা শখের বশে করে। সেটা আমরাও যখন তরুণ ছিলাম আমরাও দেখেছি যে কিভাবে সেটা তরুণ ছেলেমেয়েরা মানে শখের বশে তারা সিগারেট খাওয়া শুরু করে প্রথম থেকে, এবং আজকে বলা হয় যে সিগারেটের শুরু। তো সেই হিসেবে আমাদের মনে হয় যে এটা একটা পরিকল্পিতভাবে সবাই মিলে একটা জরুরিভাবে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও এলাম, সেটি হচ্ছে যে আমরা জানি উচ্চবিত্তদের সন্তানেরা খুব ভালোভাবে মানুষ হচ্ছে, সেটা পড়াশোনা বলি, খাবার দাবার বলি, ঘুরে বেড়ানো বলি, সবকিছু তারা ভালো পাচ্ছে। কিন্তু একটা জরিপে, বিশেষ একটা জরিপে দেখা যাচ্ছে যে মাদকাসক্তির সংখ্যা কিন্তু উচ্চবিত্তদের বেশি। সেক্ষেত্রে আপনি আমাদের যদি কিছু বলতেন। আমরা উত্তরটি শুনবো, তার আগে আমি একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি প্রমিসেস নিবেদিত জানতে চাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ প্রমিসেস নিবেদিত জানতে চাই অনুষ্ঠানে থাকার জন্য। আসুন আমাদের অতিথিদের কাছে ফিরে যাই। প্রশ্ন ছিল আপনার কাছে। জি, আপনার সে প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি নিজেই উচ্চবিত্ত ফ্যামিলিতে, এখন দেখা যাচ্ছে যে জরিপের ফলাফল অনুসারে সংখ্যা বেশি, তাই তো? আসলে যে বিষয়টা হলো কাসেম ভাই, এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। কারণ অ্যাকচুয়ালি আপনি যদি গ্রামাঞ্চলে দেখেন, গ্রামাঞ্চলে কিন্তু উচ্চবিত্ত সংখ্যাটা খুব বেশি না, গ্রামাঞ্চলে আরো বেশি। এখন শহর থেকে গ্রামাঞ্চলে অনেক বেশি। আমি জানি না আপনার যে জরিপের কথা উল্লেখ করলেন, তাদের সেই জরিপে লেভেল অফ সিগনিফিকেন্স বা এররটা কি সেটা আমার যদি ওটাও হয় আপনার সেটাকে, তাহলে কিন্তু আসলে কয়েকটা বিষয়, এই উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েরা তারা কিন্তু সব কিছু পাচ্ছে, ঠিক মতো খাওয়া পাচ্ছে, ঠিকমতো স্কুলের জন্য ভালো স্কুলে পড়তেছে, স্কুলের সুযোগ সুবিধা পাচ্ছে, তার অ্যামিউজমেন্টের প্রয়োজন অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রান্সপোর্ট নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে না ইত্যাদি। কিন্তু সবচেয়ে যে বিষয়টা আমি মনে করি সে পাচ্ছে না, সেটা হলো বাবা মার সময়টা। বাবা মার কাছ থেকে সে যে সময়টা, ভালোবাসাটা, সময়টা, বাবা মা দুজনেই কিন্তু আমাদের যান্ত্রিক সভ্যতার কারণে আমরা বাবা মা দুজনকেই দেখা যাচ্ছে যে অনেক বেশি করে ব্যস্ত থেকে ব্যস্ততর হচ্ছি, তাই তো? কাদের জন্য হচ্ছি? এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য। কিন্তু আমরা একবারও চিন্তা করতে পারতেছি না যে আমার ছেলে মেয়েকে আমি দেখতেছি গভর্নেন্সের কাছে বা আমার যারা কেয়ারটেকার আছে তাদের কাছে থেকে তারা বেশ ভালোই পড়তেছে, ফলাফলও ভালো, কিন্তু আমি একবারও চিন্তা করতে পারতেছি না যে সে কি তার বাবার আদরটা বা মায়ের আদরটা যথাযথভাবে পাচ্ছে কিনা, এবং তার মনোভাবটা কি, তার মনোভাবটা কি। এটা এই যে আপনি যে কথাটা বলছিলেন প্রথমেই, যে ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে এক ধরনের, সে কিন্তু তখন ওই বন্ধুরা তার বন্ধু তো তার মতোই হবে, তখন তার ওইভাবে যায়। আমি যেটা কামরুল ভাই যে কথাটা বললেন আসলে রাইটলি, এখন যে বিষয়টা হলো গ্রামে গঞ্জে গেলে আপনি দেখবেন বোধহয় বেশিরভাগ চায়ের দোকানে আশেপাশে মাদকাসক্তরা প্রকাশ্য দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, ইয়ে করতেছে, শেয়ার করতেছে, এবং সেখানে যারা তাদেরকে ধরে দেওয়ার কথা, যারা তাদেরকে মনিটর করার কথা, অনেক ক্ষেত্রে তারাও তাদের সাথে অংশগ্রহণ করতেছে। এটা কিন্তু খুবই খুবই একটা ভয়ানক কথা, প্রকাশ্য বিক্রিও হচ্ছে। তা আমার মনে হয় অন্যতম একটা হতে পারে, আমরা যারা সরকার কাছে প্রত্যেক বিষয়ে সরকারের কাছে দাবির পাশাপাশি আর আমরা সমাজের সচেতন অংশ দ্বারা তারা কিন্তু এটুকু করতে পারি, এই মাদকের সাথে সংশ্লিষ্ট এদের গডফাদার যারা আছে, এদের সরবরাহকারী যারা আছে, এদেরকে কিন্তু আমার মনে হয় যদি একটা রাজনৈতিক দলগুলো, প্রতিটি রাজনৈতিক দল যদি এ ধরনের একটা সিদ্ধান্ত নেয় যে আমরা তাদেরকে যেমন জাতীয় সংসদে থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, পার্টিতে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, পার্টির অঙ্গ সংগঠনগুলোতে থাকবে না, কারণ এরা প্রকান্তরে কি করে, ওটাকে বিক্রি করে, ওটাকে দিয়েই তারা তাদের ক্ষমতাটাকে, তাদের পাওয়ারটাকে ইউটিলাইজ করে তারা আরও বেশি মাদকাসক্ত এর কাজে নিজেদেরকে অংশগ্রহণ করে। দুর্ভাগ্যের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এইটা এদিকে যেমন করতে হবে। আমরা যেমন কামরুল ভাই যে কথাটা বললেন, বিশ্ববিদ্যালয় হোক আর স্কুল কলেজে হোক, আমি শিক্ষক, আমি শুধুমাত্র ক্লাসে যথেষ্ট ভালো পড়াচ্ছি, তার পাশাপাশি আমার দেখতে হবে আমার ছাত্রছাত্রীদের বিহেভিয়ারাল, আচরণগতভাবে তার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কিনা, এবং সেই পরিবর্তনটা কি পজিটিভ পরিবর্তন না নেগেটিভ পরিবর্তন, কোনো না কোনোভাবে সে আসক্ত হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো আমার মনে হয় আপনার যে জরিপের সাথে বলি, আমার মনে হয় গ্রামে গঞ্জে যদি সমানের জরিপ করে তাহলে কিন্তু মাদকাসক্ত কিন্তু ধনী গরিবের ব্যাপার নয়। নেশা যখন আসে তখন এটা ধনী আর গরিব নিয়ে আসে না। যে ছেলেটা তো মাদকাসক্ত টাকা দিয়ে কিনতেছে আর যে টাকা নাই সেও কিন্তু হয়তো তার মায়ের অর্নামেন্ট চুরি করতেছে, ইভেন কি ঘরের হাড়ি পাতিল চুরি করতেছে, তাই তো? তো ওইভাবেই হয় আর কি। যার জন্য আমার মনে হয় আমরা এই বিষয়টা জরিপটাও যথার্থ হওয়া উচিত আর কি। ধন্যবাদ। আপনার কাছে এলাম যে অনেক সময় আমরা জানি যে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা সঠিক হচ্ছে না, ভুল ঔষধ দেয়া হচ্ছে মাদকাসক্তদের, সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হচ্ছে। এই প্রসঙ্গে যদি আপনি আমাদের ছোট করে কিছু বলতেন। ভুল ওষুধ দেওয়া হচ্ছে এই খবরটা কিন্তু আমার কাছে জানা নাই, কারণ এখানে এটা না, এটা কিন্তু চিকিৎসাটা এত আসলে মেডিসিনের চাইতে বেশি হচ্ছে যে কাউন্সেলিং, আর এটাও একটা কমন একটা রোগ বলা যায় না, একটা কমন এক ধরনের ডিজিজ যেখানে চিকিৎসাটা খুবই কমন।
এর চেয়ে ওষুধের চাইতে বেশি প্রয়োজন হলে কাউন্সিলিং বা তার পুনর্বাসন, এটি বিষয়। তা আমরা মনে হয় যে একটা একটা করে আমরা সলিউশনে যাই। যেমন আমাদের সিভিলাইজেশন হবে বিশ্বজোড়া, বাংলাদেশের সিভিলাইজেশন হবে, মায়েরা শিক্ষিত হবে, মায়েরা কাজে যাবে, এটা কিন্তু অপ্রতিরোধ্য। এই সিভিলাইজেশন তো আমরা চাই। তো সেই জায়গাটা হলো যে আমাদের একটা জিনিস, বর্তমান বাংলাদেশ তো একটা ডেভেলপিং কান্ট্রি, তো সেই জায়গায় আমাদের প্রথম যে জায়গাটা আমাদের সকলের করণীয়, আমাদের পিতামাতাদেরকে সন্তানদের স্নেহ ভালোবাসা মানে যতটুকু দেওয়ার সময় দিতে হবে। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না। হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে। এই জায়গাটায় আমরা সবাইকে অনুরোধ করব যে পিতামাতা যেন সন্তানের প্রতি যথেষ্ট সময় দেয়, তার প্রতি স্নেহ ভালোবাসা দেয়, এটা দিতে হবে। এটা কিন্তু একটা আমি প্রেসক্রিপশনের মতো বলছি। আর 2 নম্বর যেটি হলো, আমাদের আগামী দিনের প্রস্তুত হতে হবে। এখন যদি আমি ডেভেলপড কান্ট্রিতে দেখি, সেখানে 18 বছরের পরে ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেখানে ওইটা তো আমাকে ধরতে হবে, তো আমি তো পিছিয়ে থাকবো না, বাংলাদেশ তো পিছিয়ে থাকবে না। আমাদের একটা উন্নয়নের মহাসড়ক আছে আমরা, সেখানে ওই জায়গায় একটা মানসিক প্রস্তুতি দিতে হবে। ওইখানে কি হয়, যেটা আজকের টপিক, ওই জায়গাটা আমার ওখানে যেতে হবে যে পিতামাতা তারা কাজে যাবে, তারা আরও বেশি ব্যস্ত হবে, এটা কিন্তু আমরা ঠেকাতে পারবো না। তাহলে শিশুদের কি হবে, কিশোরদের কি হবে, সেখানে ওই জায়গাটা আমাদের প্রস্তুত হবে স্কুল শিক্ষাঙ্গন। কারণ এখানে কিন্তু সমস্ত স্কুলের যা কিছু আছে, শিক্ষাটা কেবল তোমার তো পুস্তকের শিক্ষা নয়, তার খেলাধুলা, তার সংস্কৃতি সব কিন্তু স্কুলে হয়। আমাদের ওই জায়গায় প্রস্তুতি নিতে হবে এখন থেকে, যে আমাদের ছেলে মেয়েদের যেন আমরা ওইভাবে প্রস্তুত করি যে তারা স্কুলেই তার সমস্ত কিছু পাবে। সেইখানে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষকের ধরনটাও গুরুত্বপূর্ণ। কেবলমাত্র লেখাপড়া ক্লাসে এসে বই পড়াবে বা বইয়ের পাঠ্য বিষয় পড়াবে তা নয়, তাকে ম্যানার এবং যেটা হয় আর কি আধুনিক শিক্ষার যেটা উন্নত বিশ্বাস, সেই জায়গাটা কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে। কারণ যেটা আমরা সব, আমার ধারণা যে প্রায় 1 কোটি আছে, 1 কোটি আছে, আমার যেটা ভয়াবহ, মেয়েদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। মেয়েদের সংখ্যা এখনও ছেলেদের ছাড়িয়ে যায়নি, কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে এইভাবে আমাদের একটা একটা করে করতে হবে। তারপরে হচ্ছে যেটা অ্যাডিক্টেড হয়ে গেল, অ্যাডিক্টটাকে আমাদের বোঝা মনে করলে হবে না, কারণ আমাদের সন্তান তো। সেই কারণে আমাদের পিতামাতার ওই জায়গাটায় হবে, তার ছেলে মেয়েটাকে দেখতে হবে সে কি করছে, এবং কিছু লক্ষণ আছে কিন্তু আমরা যেটা জানি যে লক্ষণগুলো কি হয়। সে একা থাকতে পছন্দ করে, রাতে ঘুমায় বেশি, রাতে জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, তারপরে সোসাইটির সাথে তার মুখ ফিরিয়ে নেয়, এই ধরনের বিষয়গুলো থেকে। তা আমাদের মনে হচ্ছে যে আরেকটি বড় বিষয় আমি বলে শেষ করতে চাই, একটা জিনিস সবচেয়ে বড়, যে সরবরাহ যেটা হচ্ছে, যেটাতে আপনি শুরু করেছিলেন, সেই সরবরাহটা রাষ্ট্রীয়ভাবে সিরিয়াসলি এটা বন্ধ করতে হবে। এই সরবরাহ, এবং এটি পুলিশের চোখের সামনে, যেটা কাশিম ভাই বলেছেন, এই জায়গাটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেখানে সামাজিক শক্তি তাদেরকে সহযোগিতা করবে। আমি শুধু 30টা সেকেন্ডের জন্য বলি যে বিদ্যালয়ে, তাই তো, আগের মতো আমাদের ডিবেটিং ক্লাব, মানে ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করার মতো বিভিন্ন কর্মপন্থা খেলাধুলা। কিছুদিন আগে খেয়াল করেছেন, বাংলাদেশের বোধহয় বৃহত্তর বিশাল একটা অংশের স্কুলে প্রায় একযোগে নির্বাচন হয়েছে। এ ধরনের পদক্ষেপগুলো আমার মনে হয় সরকার নিচ্ছে, এবং নেওয়া উচিত, আরো বেশি করে গভীরভাবে নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই বিষয়টা আলোচনা করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের একটি উদ্দেশ্য, যেসব স্বনামধন্য ব্যক্তিরা আমাদের অনুষ্ঠানে আসেন এবং তাদের মূল্যবান বক্তব্য রাখেন, তা আপনাদেরকে তুলে ধরা। আজকেও তার থেকে কোনো রকম ব্যতিক্রম হয়নি। আজকের আলোচনা থেকে জানা গেল, ছোট্ট একটি শিশুকে যেভাবে লালন পালন করা হয়, বড় বেলায়ও তাকে চোখে চোখে রাখতে হবে, ভালোবাসা দিতে হবে। প্রিয় দর্শক, আগামী প্রমিসেস জানতে চাই নিয়ে আমি লারা লোটাস আবারও আসবো। সঙ্গে থাকবে 2জন অতিথি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভকামনা।